আবার এই হরমোনের আরেক নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন বা পিজেট। লেখো ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম। আমরা জানি ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ। প্রথম যে অংশ তার নাম ডিওডেনাম, মাঝের যে অংশ তার নাম জেজুনাম, আর শেষের যে অংশ তার নাম ইলিয়াম। ক্ষুদ্রান্ত্র অনেক বড়, প্রায় 3 থেকে ক্ষুদ্রান্ত্র কত বড়? 6 থেকে 7 মিটার বড় লম্বা। হ্যাঁ, 6 থেকে 7 মিটার লম্বা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। কিন্তু তার প্রথম যে অংশটা ডিওডেনাম ওটা ছোট সবচেয়ে, কিন্তু তারপরে জেজুনাম, তারপরে হচ্ছে ইলিয়াম। তাহলে আমরা কি বলেছি? ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম এর মিউকোসা স্তরে বিদ্যমান আই কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম হ্যাঁ ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনামের মিউকাস স্তরে বিদ্যমান আই কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম অঞ্চলে বিদ্যমান বা ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনামের মিউকোসা স্তরে বিদ্যমান আই কোষ থেকে এই হরমোন নির্গত হয়। লিখছো কিনা বলো? জি স্যার। লাইনে থাকো, লেখো এই হরমোন পিত্তথলিকে পিত্তরস ক্ষরণ মানে পিত্তরসটা যেন বের হয়ে আসে পিত্তথলির ভেতর থেকে। এই হরমোন পিত্তথলিকে পিত্তরস ক্ষরণে এবং অগ্নাশয় রস ক্ষরণে উদ্বুদ্ধ করে। এই হরমোন কি করে? পিত্তাশয়কে পিত্তরস ক্ষরণে বা পিত্তথলিকে পিত্তরস ক্ষরণে এবং অগ্নাশয় রস ক্ষরণে উদ্বুদ্ধ করে। এই হরমোন পিত্তথলিকে পিত্তরস ক্ষরণে এবং অগ্নাশয় রস ক্ষরণে উদ্বুদ্ধ করে। লিখতে পারছো কিনা বলো? ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনামের মিউকোসা স্তরে বিদ্যমান আই কোষ থেকে এই হরমোন নির্গত হয়। এই হরমোন পিত্তথলিকে পিত্তরস ক্ষরণে এবং অগ্নাশয় রস ক্ষরণে উদ্বুদ্ধ করে। লেখা হলে বলো। জি স্যার। জি স্যার হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ছোট ছোট এমসিকিউতে দিতে পারে, ভালো করে পড়ে নিও কোত্থেকে উৎপন্ন হয় আর কি কাজ করে। নাম্বার 4 লেখো। 4 নাম্বার হরমোন আমি উপরে লিখে দিচ্ছি, দেখো। হরমোনের নাম হচ্ছে এন্টেরোগ্যাস্ট্রন। তবে এই হরমোনের আবার আরেকটা নাম আছে, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড। সংক্ষেপে বলা হয় জিআইপি, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড। আচ্ছা, তোমাদের কি গ্যাস্ট্রিন হরমোনের নাম মনে আছে?
জি স্যার। কোত্থেকে উৎপন্ন হয় বলো তো গ্যাস্ট্রিন হরমোনটা? স্যার মিউকোসা স্তরে জি কোষ থেকে। পাকস্থলীর, হ্যাঁ, পাকস্থলীর মিউকোসা স্তর দিয়ে। কিন্তু এখন যাদের কথা বলছি তারা তো ক্ষুদ্রান্ত্রের, তাই না? কিন্তু গ্যাস্ট্রিন হরমোনটা বের হয় কোত্থেকে? পাকস্থলী থেকে। পাকস্থলীর মিউকোসা স্তর থেকে বের হয়, জি কোষ থেকে, তাই না? বলো। জি স্যার। ঠিক আছে। এখন ইনহিবিট মানে কি? ইনহিবিট শব্দের অর্থ হচ্ছে কি? বাধা দেয়া। ইনহিবিট শব্দের অর্থ কি? বাধা দান করা। জানো তো সেটা সবাই, না? মনে করো এটা হচ্ছে পাকস্থলী, জায়গা নাই তাই ছোট্ট করে বললাম। এখন এই পাকস্থলী থেকে খাবারটা যেন ক্ষুদ্রান্ত্রের মধ্যে প্রবেশ করে, সেটা এনশিওর করে এই হরমোন। এখানে যে একটা স্ফিংটার আছে, পাইলোরিক স্ফিংটার, তাকে বড় হয়ে মানে সংকুচিত হয়ে ভেতরের জায়গাটা বড় করে দিতে বাধ্য করে, যাতে করে পাকস্থলী থেকে খাবারটা ক্ষুদ্রান্ত্রের মধ্যে চলে আসে। এই হরমোনের এটা কাজ। আরো একটা কাজ, এই হরমোনে গ্যাস্ট্রিন হরমোনটা যেন তৈরি না হয়, গ্যাস্ট্রিন হরমোন তৈরিটাকে সে বাধা দান করে। পাকস্থলী থেকে খাবারটা যদি ক্ষুদ্রান্ত্রে চলে আসে, তাহলে পাকস্থলীর ভেতরে যেন শুধু শুধু অপ্রয়োজনে গ্যাস্ট্রিন হরমোন তৈরি না হয় বা পরিপাক রস তৈরি না হয়, সেটা নিশ্চিত করে যে তোমার মধ্যে খাবারটা রাখার দরকার নাই, খাবারটা তুমি ক্ষুদ্রান্ত্রের মধ্যে দিয়ে দাও এবং তুমি গ্যাস্ট্রিন হরমোন আর তৈরি করো না। তোমার আর এখানে কোনো কাজ নাই, খাবার ক্ষুদ্রান্ত্রে চলে আসছে, এখানে বসে যার যা কাজ সে সেটা করবে। তাহলে এই হরমোনের কাজ কি? আর উৎপন্ন হয় থেকে সেটাও বলি। ওই একই রকম ডিওডেনাম এবং জেজুনামের মিউকোসা স্তরে বিদ্যমান কে কোষ থেকে নির্গত হয়। কে, লেখো। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম এর মিউকোসা স্তরে বিদ্যমান কে কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম অঞ্চলের মিউকোসা স্তরে বিদ্যমান কে কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম অঞ্চলের কে কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনাম অঞ্চলের মিউকোসা স্তরে বিদ্যমান কে কোষ থেকে এই হরমোন নির্গত হয়। কোন হরমোন? এন্টেরোগ্যাস্ট্রন অথবা ইনহিবিটরি পেপটাইড, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড, একই হরমোনের দুইটা নাম। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম ও জেজুনামের মিউকোসা স্তরে বিদ্যমান কে কোষ থেকে এই হরমোন নির্গত হয়। লিখছো কিনা? এই হরমোন, জি স্যার। এই হরমোন পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশে সাহায্য করে এবং এই হরমোন পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশে সাহায্য করে এবং পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন এবং পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন এবং পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন এবং পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। তোমাদের সবাইকে বলছি, আগামী 1 তারিখ থেকে কিন্তু আমরা 5টায় পড়তে শুরু করব, অনলাইনেই পড়বো 5টায়। আর আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আমরা অফলাইনে চলে যাব। ততদিনে দিন বড় হয়ে যাবে, সেই প্রস্তুতি তোমরা নিতে থাকো। 1 তারিখ থেকে 5টায় পড়তে শুরু করব, আর মাঝামাঝি নাগাদ 14-15 তারিখ নাগাদ আমরা অফলাইনে চলে যাব 5টায়। এই ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো। কারো যদি সমস্যা হয় তাহলে সে আর যে 2টা ব্যাচ চলমান আছে, শনি সোম বুধের ডেটে, একটা সকাল 8টায় আর একটা বিকাল 3টায়, সেই ব্যাচেও সে যেতে পারবা, পড়া একই। কিন্তু আমি চাই যারা এখানে আছো এই ব্যাচে, তারা যেভাবে হোক এটাতেই থাকতে থাকো। 5টায় চলে যাব আমরা আগামী 1 তারিখ থেকে অনলাইনে, আর 14 বা 15 তারিখ থেকে চলে যাব অফলাইনে। মাইন্ড ইট। আচ্ছা স্যার, শেষের লাইনটা একবার বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। এই হরমোন খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে প্রবেশে সাহায্য করে। খাদ্যকে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে প্রবেশে সাহায্য করে এবং
পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন ও পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন ও পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। এই হরমোন কি করে? পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশে সাহায্য করে এবং পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন ও পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। বুঝতে পারছো না পারো নাই? ঠিক আছে, পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশে সাহায্য করে এবং পাকস্থলীকে গ্যাস্ট্রিন হরমোন ও পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। লিখতে পারছো না? বোঝো নাই? পারছি স্যার। ঠিক আছে, আমরা 4 নাম্বার হরমোন লিখলাম, এবার লিখবো 5। 4 নাম্বার হরমোন সবাই লিখতে পারছো তো? এন্টেরোগ্যাস্ট্রন বা ইনহিবিটরি, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড। ইনহিবিটর মানে হচ্ছে যে বাধা দান করে, গ্যাস্ট্রিন হরমোন উৎপাদনে বাধা দান করে এবং পরিপাক রস উৎপাদনে বাধা দান করে। গ্যাস্ট্রিন হরমোনের কারণেই তো পরিপাক রসটা তৈরি হয় পাকস্থলীতে। সুতরাং গ্যাস্ট্রিন হরমোন যদি উৎপন্ন না হয় তাহলে পরিপাক রস উৎপন্ন হবে না। আচ্ছা, এবার আমরা লিখবো 5 নাম্বার হরমোনের নাম এন্টেরোক্রাইনিন। ENTERO, এন্টেরো, CRYNIN, এন্টেরোক্রাইনিন। হরমোনের নাম হচ্ছে এন্টেরোক্রাইনিন। এটা লিখেই নামাজে যাবো আমি, এটা লিখে ফেলো, এন্টেরোক্রাইনিন। লিখছো এন্টেরোক্রাইনিন? জি স্যার। লেখো, সমগ্র ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে এই হরমোন নির্গত হয়। সমগ্র ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে এই হরমোন নির্গত হয়। সমগ্র ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে এই হরমোন নির্গত হয়। এটা কি কোনো কোষ থেকে নির্গত হয়, মানে কোনো বিশেষ? না, ওই যে সমগ্র মিউকোসা মানে এটার জন্য কোষ তো অবশ্যই আছে, কিন্তু সেই কোষের এরকম আলাদাভাবে কোনো নাম নাই। বুঝতে পারছো? অবশ্যই তো কোষ থেকে নির্গত হয়, কিন্তু সেই কোষের আলাদাভাবে কোনো নাম নাই। সমগ্র ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে এই হরমোন নির্গত হয়। লিখছা? স্যার লিখছি। এই হরমোন ক্রিপ্ট অফ লিবারকুন, এটার কথা জানো তোমরা? এটার কথা বলেছি আমি? জি স্যার। হ্যাঁ, এটা কি জিনিস? ধরো এটা একটা ভিলাই ক্ষুদ্রান্ত্রের, আবার মনে করো এটা আরেকটা ভিলাই। এরকম তো লক্ষ লক্ষ ভিলাই থাকে, কোটি কোটি ভিলাই থাকে। সেই ভিলাইগুলোর মাঝখানে আবার এরকম একটা অবতল খাঁজ থাকে, এই যে জায়গাটা অনেকটা পাত্রের মতো। খাবার টাবার আসলে পরে এটার মধ্যে একদম সুন্দর করে ঢুকে যায়, আর এইখানে বসে এই খাবারটা বেশি পরিপাক হয়। কেন? কারণ এইখানে যে কোষ থাকে, ওই যে তোমার আন্ত্রিক গ্রন্থি যেটাকে বলো, যার মাধ্যমে বিভিন্ন রকমের পরিপাক রস উৎপন্ন হবে, সেই কোষগুলো এখানেই বেশি থাকে। এই অবতল খাঁজটার নামই হচ্ছে ক্রিপ্ট অফ লিবারকুন। এখানে বসে খাবারটা বেশি পরিপাক হয়, কারণ এখানেই পরিপাক রস উৎপাদনকারী এনজাইম মানে কোষগুলো বেশি বেশি পরিমাণে থাকে। এই পরিপাক রস উৎপাদনকারী কোষ সমষ্টির নামই তো হচ্ছে ক্রিপ্ট অফ লিবারকুন। বুঝতে পারছো? ক্রিপ্ট অফ লিবারকুন এটা কিন্তু একটা গ্রন্থি। ক্ষুদ্রান্ত্রের পাশাপাশি যে ভিলাইগুলো আছে তার মাঝখানে যে অবতল খাঁজ, ওইখানে যে গ্রন্থি থাকে, ওই গ্রন্থির নাম হচ্ছে ক্রিপ্ট অফ লিবারকুন। ওই গ্রন্থি থেকে এই সমস্ত আন্তরিক রসটা উৎপন্ন হয়, পরিপাক রসটা উৎপন্ন হয়, মানে বেশি বেশি আন্তরিক রস উৎপন্ন হয়। তাহলে আমরা এখন এটার এন্টেরোক্রাইনিনের কাজ কি লিখবো? লেখো, ক্রিপ্ট অফ লিবারকুন কে আন্তরিক রস উৎপাদনে উদ্বুদ্ধ করে। ক্রিপ্ট অফ লিবারকুন কে আন্তরিক রস উৎপাদনে উদ্বুদ্ধ করে। ক্রিপ্ট অফ লিবারকুন কে আন্তরিক রস উৎপাদনে উদ্বুদ্ধ করে।
ক্রিপ্ট অফ লিভার কোনকে আন্তরিক রস উৎপাদনে উদ্বুদ্ধ করে? ক্রিপ্ট অফ লিভার কোনকে আন্তরিক রস উৎপাদনে উদ্বুদ্ধ করে? লিখছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন নামাজ পড়ে আসি। 4-5 মিনিটের মধ্যেই আসবো ইনশাল্লাহ। তোমরাও নামাজ যাদের পড়তে হবে পড়ো। 5 মিনিটের মধ্যে আসছি। আগামী 1 তারিখ থেকে ইনশাল্লাহ 6টায় ছেড়ে দিব। তখন শান্তি মতো নিজেরা নামাজ পড়তে পারবা। 6টায় ছাড়বো। 5টা থেকে 6টা পড়বো আগামী। কি শৈলী বের হয়ে গেল কেন? যদি নামাজে যাও তুমি লাইনে থেকে নামাজে যাও, অসুবিধা কি?
হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, জি স্যার, শোনা যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এন্টেরোক্রাইনিন হরমোন সম্পর্কে লিখলাম। এবার লেখো 6 নাম্বার হরমোনের নাম লেখো। লেখো মোটিলিন। হরমোনের নাম লেখো মোটিলিন, MOTILIN, মোটিলিন। মোটিলিন লেখো, MOTILIN, মোটিলিন হরমোনের নাম। লেখো ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তরে বিদ্যমান এম কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামের মিউকোসা স্তরে বিদ্যমান এম কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামের মিউকোসা স্তরে বিদ্যমান এম কোষ থেকে এই হরমোন নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামের মিউকোসা স্তরে বিদ্যমান এম কোষ থেকে এই হরমোন নির্গত হয়। কাজ লেখো, সাথে লেখো এই হরমোন পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। পেরিস্টালসিস মানে তো তোমরা জানো, সংকোচন প্রসারণ। পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র প্রচুর সংকুচিত প্রসারিত হয় যেন খাবারটা ভালো করে এনজাইমের সাথে মিশতে পারে। তো এই জন্য এই হরমোন পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। অনেক সময় এই হরমোনটা যদি বেশি বেড়ে যায় তাহলে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্র যদি বেশি পরিমাণে পেরিস্টালসিস করে তাহলে কিন্তু অনেক সময় বমির উদ্রেক হয়। তখন আমরা মোটিগাট জাতীয় ওষুধ খেয়ে থাকি, তাই না? মোটিগাট ওষুধের নাম শুনেছো না? ওই মোটিলিন হরমোনটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এই জন্য নাম হচ্ছে মোটিগাট। এই হরমোন পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। তাহলে গেল মোটিলিন। আচ্ছা, এবার লেখো নাম্বার 7। আচ্ছা, তোমাদের কি পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা এটা লেখাইছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার নাম্বার লেখো 7। 7 নাম্বার হরমোনের নাম লেখো প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, সংক্ষেপে অনেক সময় এটাকে পিপি বলে। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তোমরা নিশ্চয়ই জানো আমরা যখন অগ্নাশয় পড়েছিলাম সেই অগ্নাশয়ের একদম কেন্দ্রে একটা মজ্জা থাকে, অসংখ্য কোষ দিয়ে তৈরি একটা কেন্দ্রীয় মজ্জা থাকে যাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মনে আছে না? বলো। পরিধিতে থাকে অসংখ্য লোবিউল বা অ্যাসিনাই। এই যে সাইডে সাইডে থাকে এরকম অসংখ্য লোবিউল বা অ্যাসিনা, যাদের কাজ হচ্ছে পরিপাক রস উৎপাদন করা, অগ্নাশয় রস উৎপাদন করা। এরকম অগ্নাশয়ের চারপাশের পরিধি অঞ্চলে থাকে এরকম লোবিউল বা অ্যাসিনাস, অসংখ্য অ্যাসিনাই বলে বহুবচনে। এগুলোর মধ্যে উৎপন্ন হয় অগ্নাশয় রস, আর অগ্নাশয় রসের ভেতরে থাকে পরিপাক এনজাইম। এরা কিন্তু হচ্ছে সব বহিঃক্ষরা গ্রন্থি। যে গ্রন্থি থেকে কোনো রস বা এনজাইম উৎপন্ন হয় তারা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ওই গ্রন্থি থেকে যে রসটা বের হয় সেগুলো বিভিন্ন নলের মাধ্যমে সংগৃহীত হয়ে এই অগ্নাশয়ের কেন্দ্রীয় যে একটা নল আছে, অগ্নাশয়ের নালী বা উইটসাং ডাক্ট, তার ভেতর থেকে বের হয়ে আসে। এই জন্য এগুলো হচ্ছে লোবিউল বা বহিঃক্ষরা গ্রন্থি। আর অগ্নাশয়ের কেন্দ্রে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানে আলফা কোষ আছে, বিটা কোষ আছে, ডেল্টা কোষ আছে, আর আছে হচ্ছে তোমার পি কোষ। মনে আছে কিনা পি কোষ? সেই পি কোষ থেকে এই হরমোনটা বের হয়, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন বের হয়। তাহলে লেখো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মনে আছে তো নিশ্চয়ই? অগ্নাশয়ের কেন্দ্রীয় অঞ্চলটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এটা প্রথম প্রত্যক্ষ করেছেন।
অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর পি কোষ থেকে এই হরমোন নির্গত হয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর পি কোষ থেকে এই হরমোন নির্গত হয়। অগ্নাশয়ের যে কেন্দ্র, সেখানে তোমার এই যে মাঝখানে যে মজ্জাটা, এখানেই তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে এটাকে। এখানেই তোমার আলফা কোষ আছে, যেখান থেকে বের হয় গ্লুকাগন হরমোন, ডেল্টা কোষ যেটা থেকে বের হয় সোমাটোস্ট্যাটিন হরমোন, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর হচ্ছে বিটা কোষ, যেটা থেকে বের হয় ইনসুলিন হরমোন। তবে ওরা তোমার সরাসরি তোমার পরিপাকে কোনো ভূমিকা নাই তো ওই হরমোনগুলোর, সেই জন্য ওদের কথা আমরা এখানে লিখছি না। ওদের কাজ হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা কমাবে বা বাড়াবে, ইনসুলিন, গ্লুকাগন, ওরা সোমাটোস্ট্যাটিন। আর এইটা হচ্ছে পি কোষ, এখান থেকে বের হয় প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। কিন্তু অগ্নাশয় এই যে লোবিউল বা অ্যাসিনাস গুলো, যার ভেতর থেকে বের হয় পরিপাক রস, 12 রকমের পরিপাক রস বের হয় এই লোবিউল গুলো থেকে, ট্রিকাকাট্রাইডাইকো অ্যামলাপ্কো। কিন্তু এই পরিপাক রস উৎপাদনের উপরে যদি কোনো প্রভাব বিস্তার করে কেউ, কোনো হরমোন, সেটাকে আমি পরিপাকের সহায়ক হরমোন বলে ভাবতে পারি। কারণ এই লোবিউল গুলো থেকে যে হরমোন এনজাইমটা বের হয়, তারাই তো গিয়ে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মধ্যে খাদ্য পরিপাক করে। তো এমন যদি কোনো হরমোন থাকে যারা এই লোবিউল সমূহ থেকে অগ্নাশয় রস উৎপাদন বা লোবিউল সমূহ থেকে অগ্নাশয় রস ক্ষরণ, নির্গমন যেটা, সেটা নিয়ন্ত্রণ করে, তাহলে সেই হরমোনটাকে কিন্তু আমরা পরিপাকের সাহায্যকারী হরমোন হিসেবে লিখবো। যেমন এই যে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন কিন্তু সেরকম একটা হরমোন। কি কাজ করে সেটা আবার লিখবো। এই হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর পি কোষ থেকে নির্গত হয়। লিখছ? কথা বলো, লিখছো কিনা? জি স্যার। সাথেই লেখো, এই হরমোন অগ্নাশয় রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই হরমোন অগ্নাশয় রস ক্ষরণ পরিপাকে 4টা রস অংশগ্রহণ করে। পরিপাকে কিন্তু 4টা রস অংশগ্রহণ করে। কি কি? এক হচ্ছে লালা রস, যেটা লালা গ্রন্থি থেকে বের হয়। 2 হচ্ছে গ্যাস্ট্রিক রস, যেটা পাকস্থলী থেকে বের হয়। 3 হচ্ছে অগ্নাশয় রস, যেটা অগ্নাশয় থেকে বের হয়। 4 হচ্ছে আন্ত্রিক রস, যেটা ক্ষুদ্রান্ত্র থেকে বের হয়। এই যে এনজাইম গুলো খাবার পরিপাক করে, তারা এই রসের মধ্যেই থাকে, তাই না? এবং এই সমস্ত রস বের হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। এই কারণে লালা গ্রন্থি ওটা একটা বহিঃক্ষরা গ্রন্থি। লালা রসের মধ্যে থাকে টায়ালিন আর মল্টেজ, গ্যাস্ট্রিক রসের মধ্যে থাকে পেজিরেলা, অগ্নাশয় রসের মধ্যে থাকে হচ্ছে এমিলাইয়াল ল্যামসুয়ামনিনি। এই 10টা এনজাইম, না সরি, ট্রিকাকাট্রাইডাইকো অ্যামলাপ্কো, এই 12টা এনজাইম থাকে অগ্নাশয় রসের মধ্যে। আর এমিলাইয়াল ল্যামসুয়ামনিনি, সেই 10টা এনজাইম থাকে ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক রসের মধ্যে। তো যাই হোক, আমরা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সম্পর্কে লিখছিলাম। কি লিখলাম? এই হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর পি কোষ থেকে নির্গত হয়। কাজ কি? এই হরমোন অগ্নাশয় রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। লিখতে পারছো সবাই? জি ঠিক আছে। গেল হচ্ছে আমাদের 7 নাম্বার হরমোনের নাম। এবার লেখো 8 নাম্বার হরমোন। তবে এখানে একটু বলবো, কোন কোন ক্ষেত্রে হরমোন কোন কোষ থেকে বের হয় সেই কোষের আবার একটা নাম দেওয়া হয়েছে। যেমন এইমাত্র বললাম পি কোষ থেকে বের হয়, তার আগে মোটিলিনের ব্যাপারে বলেছি এম কোষ থেকে বের হয়। সেই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করিও। ওইটা দিয়ে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয়, একটা হরমোনের নাম দিয়ে বলবে এই হরমোন কোন কোষ থেকে নির্গত হয়, তারপরে হয়তো বললো MNOP। এখন তুমি যদি না জানো তাহলে তো মুশকিল হবে, তাই না? যেমন এই মোটিলিন হরমোনটা এম কোষ থেকে বের হয়, বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড পি কোষ থেকে বের হয়, অথবা এন্টেরোগ্যাস্ট্রন আই কোষ থেকে বের হয়। এই তথ্যগুলো একটু মনে রাখো, এগুলো অনেক সময় ভর্তি পরীক্ষা অ্যাডমিশন দেয়, এমসিকিউতে দেয়। আগে থেকে যদি তুমি সাবধান থাকো যে কি দিতে পারে, তাহলে আর তোমাকে পরীক্ষা কেউ আটকাতে পারবে না। আচ্ছা, তাহলে এই খুঁটিনাটি জিনিসগুলোই বেশি দেয়, যেগুলো কেউ পড়ে না, যেগুলো কেউ মনে রাখে না। কেউ না, মানে অনেকেই, বেশিরভাগ স্টুডেন্ট পড়ে না বা মনে রাখে না, সেগুলোই বেশি পরীক্ষা দেয়। আচ্ছা, এবার আমরা যে হরমোনটার নাম লিখবো তার নাম হচ্ছে ভিলিকাইনিন, VILLIKAININ, ভিলিকাইনিন। স্যার, হ্যাঁ বলো।
স্যার একটু কাইন্ডলি ওই পেনক্রিয়াটিক পলিপেপটাইডের মানে কাজটা একটু বলবেন। হ্যাঁ বলবো তো। এই হরমোন অগ্নাশয় রস ক্ষরণ, ক্ষীয়রণ অক্ষরণ নিয়ন্ত্রণ করে। ক্ষরণ ইংরেজি হচ্ছে সিক্রেশন। এই হরমোন অগ্নাশয় রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। লিখতে পারছো? জি স্যার, ঠিক আছে। এবার ঠিক আছে, অবশ্যই বলবো। আচ্ছা, এবার হরমোনটার নাম লেখো ভিলিকাইনিন। হরমোনের নাম লেখো ভিলিকাইনিন। না না, পরে লেখো সমগ্র ক্ষুদ্রান্ত্রের না, সমগ্র ক্ষুদ্রান্ত্রে লেখো না, সমগ্র কথাটা কেটে দাও। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। সমগ্র কথাটা কেটে দাও। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। লিখছ? জি স্যার। আচ্ছা, কাজ লেখো, ভিলিকাইনিনের কাজ লেখো। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষুদ্রান্ত্রের ভিলাই সমূহের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। লিখছো কিনা বলো? জি স্যার। ঠিক আছে, গেল 8। এবার লেখো 9। 9 নম্বর হরমোনের নাম লেখো ডিওক্রাইনিন। DEOCRININ, ডিওক্রাইনিন। লেখো ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। একই জায়গা থেকে এটাও নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। আচ্ছা, তোমাদেরকে কি আমি ব্রুনার্স গ্ল্যান্ড সম্পর্কে বলেছি কোনো? জি স্যার। ব্রুনার্স গ্ল্যান্ড, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত্রের যে ডিওডেনাম, সেই ডিওডেনামেরই তোমার মিউকোসা স্তরে মিউকাস উৎপাদনকারী অনেকগুলো কোষ এরকম দল বেঁধে থাকে, এবং আমি তার ছবিও দেখিয়েছিলাম। অনেকগুলো মিউকাস ক্ষরণকারী কোষ এরকম দল বেঁধে থাকে, গোল একটা চক্রাকারে থাকে অনেকগুলো মিউকাস ক্ষরণকারী কোষ। এই কোষগুলোর সমষ্টিকে বলা হয় ব্রুনার্স গ্রন্থি বা ব্রুনারের গ্রন্থি বা ব্রুনার্স গ্ল্যান্ড। এই কোষ গ্রন্থি থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস একটা পিচ্ছিল পদার্থ। এই ডিওক্রাইনিনের কাজ হচ্ছে এই ব্রুনার্স গ্ল্যান্ডকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করা। তাহলে লেখো, এই হরমোন ব্রুনার্স গ্রন্থিকে বা ব্রুনার্স গ্ল্যান্ডকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করে। এই হরমোন ব্রুনারের গ্রন্থিকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করে। এই হরমোন ব্রুনারের গ্রন্থিকে বা ব্রুনার্স গ্ল্যান্ডকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করে। এই হরমোন ব্রুনার্স গ্ল্যান্ডকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করে। এই হরমোন ব্রুনারের গ্রন্থিকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করে। লিখছো? জি স্যার স্যার। ভিলিকাইনিন কি ডিওডেনামের মিউকোসা থেকে নির্গত হয়? হ্যাঁ, তাই তো বলেছি। ভিলিকাইনিন তো ডিওডেনামের কথা বলেছি না সমগ্র ক্ষুদ্রান্ত্রের বলেছি? স্যার সমগ্র কেটে দিতে বলেছেন। সমগ্র কেটে দিতে বলেছি, তাহলে ডিওডেনামের মিউকোসা থেকে বলেছি।
ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম স্তর থেকে নির্গত হয় বা ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। আর ভিলিকাইনিনটাও যেখান থেকে বের হয়, ডিওক্রাইনিনটা ওই পাশাপাশি থাকে আর কি। এই দুইটা হরমোন উৎপাদনের গ্রন্থি পাশাপাশি থাকে। প্রসঙ্গত বলি, এই ক্ষুদ্রান্ত্রের যতগুলো হরমোন উৎপাদনকারী কোষের কথা বললাম, এরা সবাই মিলেই কিন্তু আন্তরিক গ্রন্থি তৈরি করে। গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে সেই কোষ যার ভেতর থেকে কোনো এনজাইম বা হরমোন বের হয়। তাহলে আমরা ডিওক্রাইনিন লিখছি, এই হরমোন ব্রুনার্স গ্রন্থিকে মিউকাস উৎপাদনে উদ্বুদ্ধ করে। 9, এবার গেল 10। আমরা লাস্ট হরমোনটা লিখবো, 10টা লিখবো। এটার নাম হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। তোমরা দেখবা যে তোমাদের একটা বইয়ের মধ্যে কিন্তু এত কিছু পাবা না। তোমরা যে আজমলের বই বা মাজেদা বেগমের বই দেখবা যে আমার কাছে হবে কি, অধিকাংশ বইয়ের একটা কম্বিনেশন যেমন তুমি পাবা, দ্বিতীয়ত হচ্ছে লেখাটা প্রাঞ্জল বা সহজবোধ্য ভাবে লেখা থাকবে যেন তুমি মনে রাখতে পারো। এটাই তো দরকার আমার তোমাদের। আর কি, বায়োলজিতে তো আর ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের মতো একেবারে খুব বোঝার কিছু নাই। এখানে যেটা দরকার, 3-4টা বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে একত্রিত করা, বইয়ের চেয়ে সহজ ভাষায় লেখা, আর কি, আর সেটা মনে রাখা, বারবার পড়ে পরীক্ষার সময় যেন সেটা লিখতে পারা। কোথাও যদি ছোটখাটো বোঝার বিষয় কিছু থাকে সেটাকে বুঝিয়ে দেওয়া। বায়োলজিতে তো আর আমি ওই ম্যাথ বা কেমিস্ট্রির মতো রকমের ধরে ধরে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, তাই না? এই কারণে আমার এখানে 3-4 রাইটারের বই আছে, তাছাড়া কোন বইয়ের মধ্যে কোনটা ভালো আছে সেটা আমি যেমন জানি, সবকিছুকে কম্বিনেশন করে একটা সুন্দর নোট তোমাদের তৈরি করে যদি দেই, আর তোমরা সেই নোটটা যদি ভালো করে পড়ে মুখস্থ করতে পারো, আর তোমাদের কাছে 1-2টা বই যা আছে সেটা যদি একটু চোখ বুলিয়ে যাইতে পারো এমসিকিউ পরীক্ষার জন্য, এমসিকিউর 80% পাবা নোটের মধ্যেই। তারপরে ওই যে থাকে না টুকিটাকি 2-1টা ছোটখাটো জিনিস বায়োলজিতে এমসিকিউর জন্য থাকতেই পারে, সেটাও যদি তুমি পড়ে ফেলো বই থেকে, একবার খালি চোখ বুলিয়ে যাও, তারপরে আবার সবশেষে চ্যাপ্টার শেষ করে আমি যখন এখন পরীক্ষা নিব, পরে আবার পরীক্ষা নিব, পরে আবার চ্যাপ্টার রিভিশন দিয়ে পরে পরীক্ষা নিব কোর্স শেষ হওয়ার পর, তাহলে বায়োলজিতে তো A+ তো পাবেই ইনশাআল্লাহ। যে কোনো অ্যাডমিশন টেস্টেও তোমাকে কেউ আটকাতে পারবে না। নিয়ম হচ্ছে কিন্তু পড়ার এরকম যে তুমি এমন ভাবে পড়বা, কোর্সটা ভালো করে বুঝবা, নিজের ভেতরে সেটা আত্মস্থ করবা, বোর্ডের পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তারপরে আবার সবশেষে একবার করে পড়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা। কিন্তু এখন এই ভর্তি কোচিং গুলো এমন ভাবে মানে জেকে বসছে ব্যাঙের ছাতার মতো বা ইসের মতো, কি বলা যায়, জগদ্দল পাথরের মতো। শুধু স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে কোথায় ভর্তি হতে চাও সেটা খালি আমাকে বলো, তারপর কিভাবে ভর্তি হইতে হয় সেটার দায় দায়িত্ব আমার। এরপর খালি ওই যে এমসিকিউর জন্য বিভিন্ন ভাবে কারিশমা করে খালি এমসিকিউ গুলো ভালো করে শেখানোর চেষ্টা করা হয়, যাতে করে স্টুডেন্টদের একদম গাছের গোড়া কেটে দিলে যেরকম হয় তাই। কোনো স্টুডেন্টের কোনো পড়া ডিটেলস জানার আর কোনো আগ্রহ থাকে না, শুধু মাথার মধ্যে খালি ঘুরতে থাকে কখন আমি ইন্টারমিডিয়েটটা শেষ করে তাড়াতাড়ি যে দৌড় দিয়ে মেডিকেলের মধ্যে ঢুকে যাব অথবা বুয়েটের মধ্যে ঢুকে যাব, কখন আমি অ্যাপ্রনটা গায়ে দিব, অথবা কখন আমি বুয়েটের মধ্যে ঢুকবো, অথবা কখন আমি ইউনিভার্সিটিতে ঢুকবো। ইউনিভার্সিটি তো তাদের মাথায় দেয় না, ওই দেয় হচ্ছে মেডিকেলটাই ঢুকায় দেয় যে অ্যাপ্রনটা কবে, অ্যাপ্রন লাগলে পানা অ্যাপার লাগিয়ে দিয়ে দেয়। তো এতে করে ওই অ্যাপ্রনটাই হয়তো একসময় গায়ে ঢুকানো যায়, কিন্তু সেই অ্যাপ্রন পরে ভালো ডাক্তারও হওয়া যায় না। কারণ ভালো ডাক্তার হতে গেলে যে পেশেন্স থাকা দরকার, একটা সাবজেক্টের গভীরে যাওয়ার যে একটা ইয়ে দরকার, কি বলা যায়, ধৈর্য থাকা দরকার, আগ্রহ, সেটা আগেই নষ্ট করে দেওয়া হয়। বুঝতে পারছি, এটা কিন্তু খুব ক্ষতি হচ্ছে। আমাদের হাজার হাজার ডাক্তার প্রতি বছর বের হচ্ছে, কিন্তু সেরকমের কি বলা যায় প্যাশনেটলি যে একেবারে মেডিকেল সায়েন্সটা পড়ে খুব ভালো করে, এরকম ডাক্তার হাতে গোনা খুব কম। এটা কিন্তু একদম কোচিং সেন্টারের কারণে এই ক্ষতিটা হচ্ছে। সমস্ত কোচিং, মেডিকেল কোচিং গুলা, মেডিকেলের ছাত্ররা এটার একটা ব্যবসা হিসেবে নিয়ে, স্বপ্নটাকে পুঁজি করে ব্যবসা হিসেবে নিয়ে স্টুডেন্টদের পড়ার বা জানার আগ্রহের গভীরতাটা একদম ধ্বংস করে দিচ্ছে। এটা আমাদের গার্ডিয়ানরাও অনেকে বুঝতে চায় না, স্টুডেন্টরা তো বোঝেই না। নিয়ম হচ্ছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসটা তুমি ভালো করে পড়বা, বুঝবা, জানবা, তারপরে তুমি ভর্তি পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা তুমি এমনিই পেয়ে যাবে, এমনিই পারবা। আচ্ছা, আমরা এখন যে হরমোনটার নাম লিখবো এটার নাম হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড।
এটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে, দেখো আমরা গতকালকে একটা ভিলাইয়ের যে লম্বচ্ছেদ দেখেছিলাম, জানি একদম ভিলাইয়ের কেন্দ্রে এরকম একটা বাহিকা থাকে, এটার নাম কি বলতো? যার মাধ্যমে সে স্নেহ শোষণ করে, এই বাহিকাটার নাম কি? লসিকা স্যার। লসিকা বাহিকা। লসিকা তো হচ্ছে এর ভেতরে যে তরল পদার্থটা থাকে তার নাম লসিকা। লসিকা চলাচল করে যে নলের মধ্যে তার নাম লসিকা বাহিকা। তাহলে ভিলাইয়ের ঠিক কেন্দ্রে থাকে লসিকা বাহিকা, তাই না? আর এছাড়া কি থাকে ভিলাইয়ের মধ্যে? আর কি থাকে? কোথায় গেল লাল কালি কলমটা এইমাত্র? আর থাকে একটা শিরা আর ধমনী, তাই না? লসিকা বাহিকা ছাড়া আরো থাকে প্রত্যেকটা ভিলাইয়ের মধ্যে শিরা এবং ধমনী। এই যে একদিক দিয়ে মনে করো শিরা, একদিক দিয়ে ধমনী ঢোকে আর একদিক দিয়ে শিরা বের হয়ে আসে। এই তারা নিজেরা আবার এরকম জালের মতো একটা সাথে আরেকটা কানেক্টেড হতে থাকে, তাই না? এই লসিকা বাহিকার কাজ হচ্ছে স্নেহ জাতীয় খাবারটাকে সে শোষণ করে। আর এই ধমনী বা শিরার কাজ হচ্ছে তার ভিতরে যে রক্ত থাকে সেই রক্তের মাধ্যমে সে কি করে, ওই যে অ্যাবজর্পটিভ কোষ থেকে সে অ্যামাইনো অ্যাসিড অথবা শর্করা, যেটা শর্করা জাতীয় খাদ্য পরিপাকের ফলে যেটা গ্লুকোজ পাওয়া যায় সেইটা, অথবা প্রোটিন জাতীয় খাবার থেকে যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেটা শোষণ করে। অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো চলে যায় রক্তে, আর অ্যামাইনো অ্যাসিডটা চলে যায় রক্তে। আর ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল যেটা, সেটা চলে যায় কিন্তু এই লসিকা বাহিকার মধ্যে। এখন যে হরমোনটার কথা বলছি, তারা করে কি, এই লসিকা বাহিকা এবং শিরা আর ধমনী এই দুইটাকে প্রসারিত করে, যাতে করে তার ভেতরে বেশি পরিমাণে রক্ত চলাচল করতে পারে, বেশি পরিমাণে লসিকা চলাচল করতে পারে। তাহলে সেটাও তো আমাদের পরিপাকের জন্য সহজ। যদি রক্ত বেশি চলাচল করে তাহলে খাদ্য শোষণটাও বেড়ে যাবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল শোষণ বেড়ে যাবে, অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ শোষণ বেড়ে যাবে। তাহলে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইডের কাজ হচ্ছে, লেখো, আর এই হরমোনটা উৎপন্ন হয় কোথায় সেটাও লিখতে হবে, লেখো, ক্ষুদ্রান্ত্রের ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়াল আবরণ থেকে, মানে মিউকাস স্তর, যে ওটাকেই বলতে পারো, ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে নির্গত হয়, এটাই লেখো। আর এপিথেলিয়াল আবরণ লেখার দরকার নেই, যাহা এপিথেলিয়াল আবরণ তাহাই মিউকোসা। ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে নির্গত হয় ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, সংক্ষেপে বলা হয় ভিআইপি। ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে নির্গত হয় ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তর থেকে নির্গত হয়। সাথে লেখো, এই হরমোন ভিলাইয়ের ভেতরে বিদ্যমান রক্ত বাহিকা এবং লসিকা বাহিকার ভেতরে রক্ত ও লসিকা চলাচল বৃদ্ধি করে। এই হরমোন ভিলাইয়ের অভ্যন্তরে বিদ্যমান রক্ত বাহিকায় রক্ত এবং লসিকা বাহিকায় লসিকা চলাচল ত্বরান্বিত করে। যেভাবে লেখো, এই হরমোন ভিলাইয়ের অভ্যন্তরে বিদ্যমান রক্ত বাহিকায় রক্ত এবং লসিকা বাহিকায় লসিকা চলাচল ত্বরান্বিত করে। এই হরমোন ভিলাইয়ের অভ্যন্তরে বিদ্যমান রক্ত বাহিকায় রক্ত এবং লসিকা বাহিকায় লসিকা চলাচল ত্বরান্বিত করে। এই হরমোন ভিলাইয়ের অভ্যন্তরে বিদ্যমান রক্ত বাহিকায় রক্ত এবং লসিকা বাহিকায় লসিকা চলাচল ত্বরান্বিত করে। এই হরমোন ভিলাইয়ের অভ্যন্তরে বিদ্যমান রক্তবাহিকায় রক্ত এবং লসিকা বাহিকায় লসিকা চলাচল নিয়ন্ত্রণ করে বা চলাচল ত্বরান্বিত করে। লিখছো বলো? তাহলে আমরা 10টা হরমোনের নাম এবং কাজ জানলাম, ঠিক আছে? 10টা হরমোনের নাম, কাজ জানলাম, কোত্থেকে উৎপন্ন হয় সেটাও জানলাম। এবার আমি একটু ছোট্ট একটা আইটেম তোমাদের নিয়ে একটু কথা বলি, কিন্তু সেটা তোমরা বাসায় বসে নিজেরা হোমওয়ার্ক করবা। এটাকে বলা হয় স্থূলতা। এটা সবসময় আমি হোমওয়ার্ক দেই, তবে এটা একদম
তুচ্ছ করার বিষয় নয়, ওটা অনেক সময় পরীক্ষায় আসে। স্থূলতা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওবেসিটি। এটা কিন্তু একটা এখন জাতীয় সমস্যা পরিণত হচ্ছে। যত আমাদের আর্থিক অবস্থা ভালো হবে, খাবার দাবারের হার বাড়বে, কিন্তু সময়ের অভাবে মানে কায়িক শ্রমের পরিমাণ কমবে, তত এই সমস্যাটা বাড়বে। আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ছে, সময়ের অভাবে আমরা কায়িক পরিশ্রম করতে পারছি না বা করছি না, আর আমাদের শরীর মোটা হয়ে যাচ্ছে। এই যে মোটা হওয়ার সমস্যা, এটাকে বলা হয় স্থূলতা। তবে এটা পরিমাপ করার একটা সিস্টেম আছে, একটা ইন্ডেক্স আছে, এটাকে বলা হয় বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এটা দিয়েই তোমার স্থূলতাটাকে তোমার মেজার করা হয়। সেটা কিরকম? ধরো একজন মানুষের যে ওজন, একজন মানুষের যে ওজন, এটাকে যদি তুমি কিলোগ্রামে চিন্তা করো, কিলোগ্রামে যদি চিন্তা করো কারো ওজনটা তুমি পরিমাপ করবা কিলোগ্রামে, কেজিতে। আর তার যে উচ্চতা, সেটা পরিমাপ করবা তুমি, উচ্চতা যেটা, এটা পরিমাপ করবা তুমি মিটারে করে। উচ্চতার মানটাকে তুমি যদি বর্গ করো, স্কোয়ার করো, তার মানে ওজন যেটা হবে কেজি, সেটাকে উচ্চতার মানের বর্গ দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে, বুঝতে পারছো, ওটাই হচ্ছে তার বিএমআই এর মান। বিএমআই এর মান। এবং দেখা যায় এই বিএমআই এর মান যদি 25 থেকে 30, এটার ইয়েটা থাকে এরকম, ইউনিট হয় এরকম, কেজি পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে বিএমআই এর ইউনিট। এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু এর চেয়ে যদি এক্সিড করে, তাহলে সেটাকে বলা হয় স্থূলতা। যেমন মনে করো উচ্চতা, ধরো একজন মানুষের ওজন ধরো কিরকম হতে পারে, ধরো 70 কেজি, এটা কিন্তু খুব বেশি না, 70, 75, 80 কেজি থাকে মানুষের ওজন, 70 কেজি ধরলাম উচ্চতা, ওজন। এখন তার উচ্চতা কত? উচ্চতা ধরো একজন মানুষের উচ্চতা কিরকম হয়, ধরো 5.5 ফুট, এটাই হচ্ছে আমাদের দেশের অ্যাভারেজ উচ্চতা, তাই না? এখন ফুট সম্পর্কে আমরা পরিচিত, মিটার কিন্তু আমরা অত বেশি জানি না। আমরা জানি কি 3.2 বোধহয় মিটারে 1 ফুট, তাই না? 3.2 ফুটে হচ্ছে 1 মিটার। তার মানে এই 5.5 ফুট সমান প্রায় ধরো দেখা যাবে কত হবে, 1.3 মিটার টিটার এরকম হবে। এখন এটারে তুমি কি করবা, এটারে স্কোয়ার করবা, তাহলে স্কোয়ার করলে যে ভ্যালুটা হবে, 70 দিয়ে সেই ভ্যালুটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে রেজাল্টটা বের হবে, ওটাই হচ্ছে তার বিএমআই। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ দৈর্ঘ্যটাকে মিটারে মাপতে হবে, মেপে সেটার স্কোয়ার করতে হবে। আর স্যার এটা হয় যে স্যার 1.676 676, ওই যাই হোক, আমরা ক্যালকুলেটরে করতে পারি 1.67 না, তাহলে এই 70 কে 1.67 দিয়ে ভাগ করলে কত হয় সেটা বের করো। আচ্ছা না, তোমাদের হাতের কাছে ক্যালকুলেটর থাকলে দেখো, বা মোবাইল থাকলে দেখো। 70 যদি কারো ওজন হয়, আর তার যদি উচ্চতা হয় 1.67 স্যার মিটার, 41.7 কেমনে বের করলে? এটার মিটার, এটারে স্কোয়ার করছো আগে, 1.67 এর স্কোয়ার করছো স্যার 25.09 1.67 এর স্কোয়ার করো আগে, কত হয়? স্যার 25.09। স্যার 25.09 আসে। সেটা তো ভ্যালু, 1.67 এর ইয়ে কত, স্কোয়ার কত? 1.67 এর স্কোয়ার কত? 2.7889 2.78, ওই ধরো 2.78, এইটা করলে বের হয়েছে কত? 25.09। হ্যাঁ 09। এইটা হচ্ছে যদি তার বিএমআই হয়, এটা কিন্তু বেশি না। বিএমআই 25 থেকে 30 এর মধ্যে থাকলে এটা নরমাল, কিন্তু কারো কারো তো দেখা যায় 30 এক্সিড করে যায়, তখন দেখা যায় তার দৈর্ঘ্য হচ্ছে 5.5 ফুট, উচ্চতা হয়েছে মনে করো 90 কেজি। উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে তো বিএমআই এর মানটাই বাইরে যাবে, তখনই দেখা যাবে সেটা ওবেসিটি হিসেবে গণ্য হবে, স্থূলতা। তো এইভাবে আর কি স্থূলতা নির্ণয় করা হয়। স্থূলতা কিন্তু একটা খুব খারাপ সমস্যা। আমেরিকায় প্রায় কি বলা যায় 25% মানুষ এই স্থূলতার সমস্যা আক্রান্ত। স্থূলতা হলে তোমার অন্যান্য রোগগুলো খুব তাড়াতাড়ি আসে, বুঝতে পারছো? দেখা যাচ্ছে কিডনি ড্যামেজ, হার্ট ব্লকেজ, বিভিন্ন সমস্যা। স্থূলতা কিন্তু অনেক রোগ ডেকে আনে। আর স্থূলতার প্রধান কারণই হচ্ছে তোমার এই যে বিভিন্ন ফ্যাট সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া, জাঙ্ক ফুড যেগুলো আমরা বলি, কোক, আইসক্রিম, এগুলো মানে কম খাবা তোমরা, চিপস, এগুলো কিন্তু খারাপ।
তারপর যে বার্গার টার্গার, এই যে ফাস্ট ফুড, এগুলো কম খাবা। আবার যদি খাও তাহলে এক্সারসাইজ করতে হবে, তা নাহলে মুশকিল। তো এই স্থূলতা, এটা একটা ব্যাপার, এটা তোমরা একটু পড়তে হবে। স্টার চিহ্ন দাও খাতায়, লেখো স্থূলতা কাকে বলে, তার কারণ ও কুফল বর্ণনা করো। এটা হচ্ছে HW লেখো, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটার উত্তরটা তোমরা লিখবা। স্থূলতা কাকে বলে, তার কারণ ও কুফল বর্ণনা করো। এটা পারবা না বাসায় নিজেরা নোট করতে? জি স্যার। তাহলে এইটা যদি পারো, তাহলে এটা আরেকটা জিনিস লেখো, জীববিজ্ঞানের যে শাখায় এই স্থূলতা নিয়ে পড়াশোনা করা হয়, সেই শাখাকে কি বলা হয় জানো? একটা শাখাই আছে মেডিকেল সায়েন্স, যেখানে এটা নিয়ে পড়াশোনা করা হয়, বেরিয়াট্রিক্স। জীববিজ্ঞানের বা চিকিৎসা বিজ্ঞানের যে শাখা স্থূলতা নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলে বেরিয়াট্রিক্স। তো এই আর কি। তো আমরা মোটামুটি পড়লাম এই চ্যাপ্টারটা। এখন একটু চোখ বুলায় দেখো কোথাও কিছু বাকি আছে কিনা, বাদ পড়েছে কিনা। আমরা সবকিছু, আচ্ছা আমি বলি এই চ্যাপ্টার দিয়ে মেইন প্রশ্নগুলো বলি, দেখো সেটা শোনো। সবার প্রথম হচ্ছে পরিপাক তন্ত্রের বর্ণনা, আমরা পড়ছি না পড়ি নাই? পরিপাক তন্ত্রের সচিত্র বর্ণনা পড়ছি কিনা বলো? পড়ছি না? তারপরে হচ্ছে তোমার জ্ঞান পরিপাক তন্ত্র। এরপরে আবার পরিপাক তন্ত্রের পার্ট বাই পার্ট আবার আমরা পড়ছি কি কি, যেমন মনে করো লালা গ্রন্থি, পড়ছি না পড়ি নাই? পড়ছি, হ্যাঁ। তারপর হচ্ছে জিহ্বা, জিহ্বার বিভিন্ন অংশ যে কিভাবে স্বাদ গ্রহণ করে, কোনটা তিতা, কোনটা লবণাক্ত, কোনটা মিষ্টি, এটা পড়ছি না পড়ি নাই? পড়েছি স্যার। পড়ছি, হ্যাঁ। তারপরে আসো যকৃৎ, যকৃতের গঠন, যকৃতের বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন। ওই যে যকৃতের ভেতরে যে লোবিউল থাকে, লোবিউলের ভেতরে যে অসংখ্য হেপাটিক কোষ থাকে, সাইনোসয়েড থাকে ফাঁকা স্থান, তারপর হচ্ছে তোমার কুফার কোষ থাকে, মনে আছে? কেন্দ্রীয় নালী থাকে। যকৃতের গঠন পড়ছি না, বাহ্যিক এবং অভ্যন্তরীণ? পড়েছি স্যার। হ্যাঁ। তারপর হচ্ছে যকৃতের কাজ, যকৃতের বিপাকীয় কাজ, তারপর হচ্ছে যকৃতের সঞ্চয়ী কাজ, তারপরে যকৃতের অন্যান্য যে সমস্ত কাজ আছে সেটা পড়ছি ভালো করে। তারপর হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়ের গঠনটা পড়ছি আমরা। অগ্নাশয়ের ওই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখানে বিভিন্ন কোষ থাকে, কি কি হরমোন বের হয়, তারপরে লোবিউল সমূহ, সেখান থেকে যে অগ্নাশয় রস বের হয় সেটা পড়েছি। তারপরে হচ্ছে তোমার পিত্তথলির, পিত্তরসের গঠনটা পড়ছি, পিত্তরসের মধ্যে কি কি উপাদান থাকে সেটা পড়ছি। তারপরে কি আছে আবার দেখি, দাঁত পড়ছি আমরা, দাঁতের প্রকারভেদ পড়ছি, দাঁতের গঠনটা পড়ছি, গেল দাঁত, দন্ত সংকেত পড়ছি। তারপরে আসছে আমাদের, এবার আসো রাসায়নিক পরিপাক, বিভিন্ন খাদ্য, বিভিন্ন এনজাইম কিভাবে পরিপাক করে, মুখবিবরে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্ত্রে পড়ছি আমরা। তারপরে হচ্ছে তোমার এই পাচিত খাদ্যরস আমরা কিভাবে শোষণ করি, শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য শোষণ, সেটা পড়ছি। তারপরে হচ্ছে আমাদের পরিপাকের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র কি ভূমিকা পালন করে, লালা রস ক্ষরণে অথবা অগ্নাশয় রস ক্ষরণে অথবা আন্তরিক রস ক্ষরণে স্নায়ুতন্ত্রের কি ভূমিকা, সেটা আমরা পড়ছি। এরপর হচ্ছে আজকেই পড়লাম হচ্ছে পরিপাকের ক্ষেত্রে বিভিন্ন হরমোন কি কি ভূমিকা পালন করে, সেটা আমরা পড়ছি। তারপরে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের যে আবরণ, তার যে প্রস্থচ্ছেদ, অ্যানাটমি, সেটাও আমরা পড়ছি। তারপরে আজকে আবার স্থূলতা আমরা নোট করতে দিলাম। আমি তো উল্টাইলাম এইমাত্র চ্যাপ্টারটা পুরো, তোমরা যদি পারতা উল্টাও বা আরো যদি পরে উল্টাও। আমার মনে হয় যে চ্যাপ্টারে তেমন কিছু বাকি নাই, সবই পড়ানো হয়েছে। তোমরা কি বলো, এই যা আলোচনা করেছি এগুলো পড়েছি না বলো? স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু কষ্ট করে চ্যাপ্টারটা খুব ভালো করে রিভিশন দাও, ভালো করে মুখস্থ করো, নোটটা সুন্দর করে কালেক্ট করে মুখস্থ করো। আমরা একটা পরীক্ষা নিব, আর আগামীকালকে স্পেশাল ক্লাসে ওই যে অনুজীব চ্যাপ্টার পড়তে শুরু করেছিলাম সেইখানে আবার ফিরে যাব। আমরা আগামীকালকে স্পেশাল ক্লাসে আবার আগের শুক্রবারে যে অনুজীব শুরু করেছিলাম তার পরবর্তী ধারাবাহিকতা, মানে উদ্ভিদ বিজ্ঞানের মনে হয় ওটা 4র্থ অধ্যায়। তাহলে পরিপাক চ্যাপ্টার আজকে শেষ করা হলো। সবাই ভালো করে বাসায় বসে পড়ো, একটা পরীক্ষা নিব কিন্তু, দুই একদিনের মধ্যেই একটা পরীক্ষার ডেট দিয়ে দিব কিন্তু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।